গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের অনেকের রাতের ঘুম উড়ে গেছে। কেন রাতের ঘুম উড়ে গেছে? কেননা 29 তারিখে একটা বোমা পড়েছে, বিশাল বড় বোমা। দৌড় ঝাঁপ ছোটাছুটি, ওটা প্রাণ নিয়ে পালাই পালাই, মানে একটা হুলস্থুলুস কাণ্ড পড়ে গেছে। কি হবে, কি হতে চলেছে? এ যেন করোনার আতঙ্কের থেকেও কোনো অংশে কম নয়। ফোনের পর ফোন। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি, চুপ, একদম চুপ। এবার জোরে একটা শ্বাস নাও, অনেকটা শ্বাস নাও। কীভাবে নিচ্ছ শ্বাস? আরে নাক মুখ দিয়ে নিচ্ছ নিশ্চয়ই। নাক মুখ দুটো দিয়ে নিচ্ছ? সত্যি পারা যায় না। কি যে বলি তোমাদের। আরে মুখটা বন্ধ করো, শুধু নাক দিয়ে নিঃশ্বাস নাও। জোরে একটা নাক দিয়ে নিঃশ্বাস নাও। এবার জোরে একবারে নাক মুখ দিয়ে শ্বাসটা ছাড়ো এক ধাক্কায়। এবার দেখো, কি হালকা লাগছে না? হ্যাঁ, মনে রাখবে, যখনই কেউ বোমা ফেলবে ঠিক তখনই এইভাবে তাদেরকে ওই বোমাটা ফিরিয়ে দিতে হবে। তাহলে দেখবে আর কোনো টেনশনই নেই। সবসময় মাথা ঠান্ডা রাখবে, সবসময় মাথায় রাখবে জীবনে কিন্তু কোনো চাপ নেবে না, কোনো চাপ নেবে না। আরে টেনশন লেনে কা নেই, দেনে কা হ্যায়। এমনিতেই অনেক চাপ, অনেক টেনশন, তার উপরে এইসব হঠাৎ করে চাপ চলে আসবে, রীতিমতো একটা বোমা ছুড়বে। ও চাপ না নিয়ে আগে মাথা ঠান্ডা করবে, ঠান্ডা মাথায় বুঝবে, তাহলে দেখবে যে অর্ধেকের উপরে তোমরাই নিজেরাই কিন্তু ওই সমস্যার সমাধান করে ফেলছো। সব সময় ঝোড়ো খেললে হয় না তো। ব্যাটিং কি সবসময় একেবারে অ্যাগ্রেসিভলি করতে হয় না। আক্রমণাত্মক ব্যাটিং সবসময় করলে হয় না, একেবারে ঝোড়ো খেলা খেললে হয় না। কিন্তু কখনো কখনো ওই ম্যাচটাকে সারা দিনের জন্য টিকিয়ে রাখার জন্য খেলতে হয়। সারা দিন ধরে ম্যাচ, টেস্ট ম্যাচ, একবার টেস্ট ম্যাচের মতো। বল আসবে, ওটাকে আটকাতে হবে। টিকে থাকার জন্য একের পর এক বলকে আটকাতে হবে, একেবারে রক্ষণাত্মক ভঙ্গিতে ডিফেন্ড করো। আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে ক্রিজে সামলাও। বল আসবে, একটার পর একটা ওটাকে আটকাতে হবে। সবসময় 6 মারবো সেটা তো হতে পারে না। আগে তো নিজেকে ওই ক্রিজে সেট করে নাও, সেট হতে দাও, একটু টাইম লাগবে। তারপর দেখো আবার ছক্কার পর ছক্কা, বাউন্ডারি। ঝোড়ো খেলাটা খেলা দরকার আছে, যেটাকে বলা হয় অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভনেসটা আমাদের থাকা দরকার, কেউ আমাদের ওটাতে আটকাতে পারবে না। কিন্তু এখন ডিফেন্ড করতে হবে, রক্ষণাত্মক ভঙ্গিতে, আক্রমণাত্মক নয় কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু লাইফের যে কোনো সিচুয়েশানে, যে কোনো অবস্থা, যে কোনো সিচুয়েশানে কিন্তু এরকমভাবে ব্যাটিংটা করতে হবে, না হলে আউট হয়ে যেতে হবে। আর যদি এই রকমভাবে ধীরে সুস্থে দেখে শুনে পা ফেলো, তাহলে দেখবে সব সময় জিতটা কিন্তু তোমাদেরই হবে। তাই একটা বোমা পড়েছে, কি হবে কি করব, দৌড়ঝাঁপ। আরে বোমা তো পড়েই গেছে, তো এখন দৌড়ালে তো লাভ নেই। এখন হচ্ছে বোমাটা পড়েছে, তার মানে আরও একটা
কিছু হতে পারে, এই বোমাটার যে পরবর্তী প্রতিক্রিয়া সেটা কি হতে পারে সেটা তো বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো আমি তোমাদের সঙ্গে গল্প শুরু করে দিলাম। যাই হোক, তো এই বোমাটা কি, যে বোমাটার কথা বলছি, বোমাটা কি? বোমাটা হলো জাতীয় শিক্ষানীতি 2020। দীর্ঘদিন ধরে যে শিক্ষা পদ্ধতি চলে আসছিল সেখানে একটা বড় সড়ো পরিবর্তন আনা হচ্ছে। এটা তো তোমরা এর মধ্যে শুনে ফেলেছো নিশ্চয়ই। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এখন চাইছে কেন্দ্র ও রাজ্যকে এক ছাতার তলায় নিয়ে আসতে, মানে শিক্ষার ক্ষেত্রে রীতিমতো একটা বদল আনতে চলেছে। কিন্তু শিক্ষা পদ্ধতিতে প্রাথমিকভাবে এটা আমাদের মনে করতে হবে যে নতুন যা কিছু আনা হয় অবশ্যই তা আগের থেকে অনেক বেশি অর্থপূর্ণ, অনেক বেশি আমাদের জীবনে প্রয়োজনীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কার্যকরী। ভালোর জন্য তো নিয়ে আসা হচ্ছে না, ছাত্রছাত্রীদের ভালোর জন্যই এই পরিবর্তনটা আনা হচ্ছে। পরিবর্তন কিন্তু যুগের নিয়ম, দীর্ঘকাল ধরে যা চলে আসছে ওটাই চলতে থাকবে, এটা কিন্তু ভেবে নিও না তোমরা। পরিবর্তন করতে হবে, পরিবর্তন না করলে যুগের সঙ্গে সময়ের সঙ্গে খাপ খাওয়ানো যাবে না। আরও আমাদেরকে রীতিমতো আপডেট হতে হবে, আপ টু ডেট হতে হবে সময়ের সাথে সাথে। আর এই আপ টু ডেট করে তোলার জন্যই কিন্তু এই জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনা হচ্ছে। মানে শিক্ষার্থীদের উৎকর্ষের কথা ভেবেই কিন্তু এটা করা হচ্ছে। এবার এর মধ্যে ভালো খারাপ দুটো দিক থাকতেই পারে, কতখানি ভালো কতখানি খারাপ হলে, তবে সেটা আলোচনা সাপেক্ষ, সেটা তোমরা আলোচনা করবে। আর তোমাদের যদি এটা পছন্দ না হয়, আগে এর সম্পর্কে ডিটেলে জানো, সবিস্তারে জানো, দেখো, বোঝো, তারপর যদি মনে হয় যে না এটা পছন্দের নয়, এটা কখনোই আমাদের ভালোর জন্য হতেই পারে না, আমাদের শিক্ষায় এটা রীতিমতো যে জোয়ার আনবে সেটা মনে হচ্ছে না, তো সেটা তো পরের ব্যাপার। তাহলে তো নিজের মত প্রকাশের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তো তোমাদের জন্য আছেই, সেখানেই ঠুসে দিও। প্ল্যাটফর্মটা কি বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়া। কিন্তু এখন যেটা আসছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে, আলোচনা করতে হবে, দেখতে হবে জিনিসটা কি, এর ভালো আছে কি, খারাপ আছে কি। তো একবারে হুলুস থুলুস হইচই তোলপাড় করে তুললে তো লাভ নেই, পুরোটা আগে বুঝতে হবে। তো মাথা দিয়েছে ভগবান, তো সেই মাথাটা তো আমাদের খাটানোর জন্য, ভাববার জন্য, চিন্তা করার জন্য, তারপরেই তো সিদ্ধান্তের ব্যাপার। যাই হোক, তো আমি আসল প্রসঙ্গে আসি। জাতীয় শিক্ষানীতিতে যেটা আলোচনা করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো আমি যতখানি বুঝেছি, যতখানি ব্যাপারটাকে বুঝতে পেরেছি, সেটা হলো যে ক্লাস 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের 4টে বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার থেকে এই 4টে ক্লাস রীতিমতো গুরুত্ব পাবে, প্রত্যেকটা ক্লাস, কোনো ক্লাস কম নয়, কোনো ক্লাস বেশি নয়, প্রত্যেকটা ক্লাসকেই গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের সিলেবাসের প্রত্যেকটা পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। মানে এই 4টে ক্লাসকে ভীষণভাবে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। এমন আসতে চলেছে যে 9-এর 2টো করে টেস্ট হবে, 9-এর 2টো পরীক্ষা হবে, 2টো সেমিস্টার, 2টো পরীক্ষা। অন্যান্য পরীক্ষার কথা ভুলেই যাও, যে 9-এর 2টো পরীক্ষা হবে, 10-এরও 2টো পরীক্ষা হবে। মাধ্যমিকের কথা ভুলেই যাও, কিন্তু মাধ্যমিক কিন্তু উঠেই গেল। 10-এর 2টো পরীক্ষা হবে, 11-এর 2টো পরীক্ষা হবে, আবার 12-এও 2টো পরীক্ষা হবে। তার মানে মোট কটা পরীক্ষা? মোট হচ্ছে 4টে ক্লাসের 8টা পরীক্ষা, 2টো 9, 10, 11, 12, মোট 8টা পরীক্ষা। আর তার উপর নির্ভর করে তোমাদের মেরিটটাকে বিচার করা হবে। মানে তুমি 9 থেকে মোট যে 8টা পরীক্ষা দেবে, প্রত্যেক বছর 2টো করে সেগুলোর নাম্বার একসাথে করে, মানে 2টো পরীক্ষার নাম্বার একসাথে করে ক্লাস 12-এ পরীক্ষা দিয়ে যখন তোমরা বেরোবে, তার
যে মার্কশিটটা দেওয়া হবে সেই মার্কশিটে ওই 8টা পরীক্ষার নাম্বার কিন্তু লেখা থাকবে, এরকম কিন্তু আমি বুঝতে পারছি। তো সেই মার্কশিটের যে মার্কস, মানে 4টে ক্লাসের 8টা পরীক্ষার যে মার্কস, তার উপরে নির্ভর করে কলেজে ভর্তি এবং বিভিন্ন যে পরীক্ষাগুলো তোমরা পরবর্তীতে দেবে, যে সর্বভারতীয় পরীক্ষা, এই পরীক্ষার ব্যাপারগুলোও কিন্তু পরবর্তীতে গুরুত্ব পাবে। তার মানে 4টে ক্লাস কিন্তু এখন থেকে খুব ইম্পর্টেন্ট, 4টে ক্লাসকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তাহলে একটু ভেবে দেখো, এটাতে ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ আছে কি? কেনই ভয় পাবে কেন? তোমরা তো সবাই পড়াশোনা করোই, এই করোনা পরিস্থিতিতেও কিন্তু রীতিমতো পড়াশোনা করছো, বরং আগের থেকে বোধহয় এই পরিস্থিতিতে আরও বেশি করে পড়াশোনাতে জোয়ার এসেছে। জোয়ার তো বলবো না, সুনামি এসেছে। পড়াশোনার কি গতি আজকাল, বাহ, দারুণ দারুণ। আমি বলবো তোমাদের মতো যারা পড়াশোনাকে অগ্রাধিকার দেয়, সবার আগে পড়ার ব্যাপারটাকে এগিয়ে রাখে, মানে পড়া ছাড়া কিছু বোঝে না, তাদের তো ভয়ের কোনো কারণই নেই, দুশ্চিন্তার কোনো কারণই নেই, বরং ভালোই হলো না। তোমাদের এতদিনের যে খাটনি তোমরা খাটছো, যে পরিশ্রম তোমরা করছো, এতদিন তো বিফলে যেত। বিশেষ করে 9, 11, এই 9 আর 11-এ কিন্তু প্রচুর খাটাখাটনি করতো অনেক ছাত্রছাত্রী, তাদের কিন্তু বিফলে যেত, ব্যর্থ হয়ে যেত। মানে 9 শেষ হয়ে গেল, তার কোনো নাম্বার আর কিন্তু গুরুত্ব পাচ্ছে না। এত কষ্ট করে যে পড়াশোনা করলাম, এত নাম্বার তুললাম, এত কিছু শিখলাম, জানলাম, পরবর্তীতে মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গেল। তো আর কিন্তু বিফলে যাবে না, আর কিন্তু ব্যর্থ হবে না। সেটা আগে হতো, কিন্তু এখন থেকে এই নতুন শিক্ষা পদ্ধতিতে, এই নতুন ব্যবস্থায় এটা কিন্তু গুরুত্ব পাবে। যেমন ধরো, এই যে 9-এর কথা বললাম, 11-এর কথা বললাম, তো এই 9, 11 এটা শেষ হওয়ার পর এই ক্লাসের নম্বর তো পরবর্তী ক্লাসের মার্কশিটে যোগ হতো না, বা হয়তো 9-এর পরীক্ষা হয়ে গেল, 9 শেষ হয়ে গেল, তারপরে মাধ্যমিকের জন্য নতুন করে তোমরা তৈরি হচ্ছিলে, আর মাধ্যমিকের যে মার্কশিট, তো তার মার্কশিটেই শুধু মাধ্যমিকের নাম্বারটা থাকতো, 9-এ থাকতো না। 12-এর ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তার যে মার্কশিট আসতো, সেখানে শুধুমাত্র 12-এর মার্কসটাই থাকতো। তো এখন 11-এর মার্কসটাও থাকবে। তার মানে এখন এই 9, 10, 11, 12 4টে ক্লাসের মার্কস এই 12-এর মার্কশিটে একবারে জল করবে। এত খাটনি কিন্তু আর বৃথা যাবে না। আর একটু চুপি চুপি বলে রাখি, তোমরা আমার মতো যারা আছো, আমার মতো ছাত্রছাত্রী তো আছেই, আমার মতো যারা আছো, যাদের পড়াশোনাটা বড় বেশি বোঝার, তাদের খাটনিটা একটু বাড়লো, এটা বুঝতে হবে। মানসিক যন্ত্রণাটা একটু বেশি করে শুরু হলো। এখন আমাদের যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা আর যে সমস্ত সাইটগুলোতে গিয়ে একটু ভাঙড়া করতে পারতাম আমরা, একটু বেশি সময় কাটাতে পারতাম, বিন্দাস, সেখানে একটু বেশ খোলামেলা দারুণ একটা মজার জায়গা, সেখানে কিন্তু কেউ বাধা দেওয়ার কেউ ছিল না। তাদের কিন্তু আমাদের কিন্তু একটু অসুবিধা হয়ে গেল, একটু খুব অসুবিধা হলো। আমাদের কষ্টটা এরা কেউ বুঝলো না রে, কেউ বুঝলো না। না বুঝুক, তোমাদের বোঝার জন্য আমি আছি, কারণ আমিও তো তোমাদের মতোই এরকম স্টুডেন্ট ছিলাম। এইসব মেরিটোরিয়াস যে সব স্টুডেন্ট আছে, এইসব সিরিয়াস যে সব স্টুডেন্ট আছে, এইসব মেরিটোরিয়াস, সিরিয়াস, এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু আমরা নই। আমরা আমাদের মাথা খাটিয়ে ঠিক একটা রাস্তা বের করে ফেলবো। আমাদের মাথা কিন্তু কম নয়। ওরা মেরিটোরিয়াস হলে কী হবে, আমাদের মাথাও কিন্তু কম নয়, জিনিয়াস আমাদের মাথা কিন্তু। আমরা কিন্তু একটা জিনিয়াস, আমাদের মাথা কিন্তু অন্যভাবে চলে, মেন রাস্তা ছেড়ে অলি গলি ধরে চলে। তো আমরা কিন্তু একটা রাস্তা খুঁজে বের করবই, তোমরা ভয় পেও না, আমি পাশে আছি, আমি কথা দিচ্ছি, আমি পাশে আছি। তো এই ভয় নিয়ে হচ্ছিল, তো আমরা ভয় পাবো কেন?
আমরা ভয় পাবো কেন? কারা ভয় পায়? কারা ভয়ের কারণ হিসেবে একটা কথা বলতে পারি তোমাদের। আসলে আমরা বেশিরভাগই হলাম গতানুগতিকতার দাস। গতানুগতিক যা চলে আসছে, গতানুগতিকতার দাস। সেই গতানুগতিকতাতে আমরা অভ্যস্ত হই। দীর্ঘদিন ধরে মানুষ যাতে অভ্যস্ত হয়ে ওঠে, তার মধ্যেই নিজেকে নিরাপদ মনে করে, একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলে, একটা কমফোর্ট জোন তৈরি করে নেয় নিজের মতো করে। তাতেই আমরা কিন্তু থাকতে ভালোবাসি। আর যখনই সেটা থেকে ভেঙে বেরিয়ে আসতে হয় বা বেরিয়ে আসার কথা ভাবতে হয়, তখনই নানা অজানা আশঙ্কায় আমাদের কিন্তু ভয় পাওয়া শুরু হয়ে যায়। আমরা ভয় পাই, কি হবে, কি হতে পারে, এই যে আশঙ্কায়, এইটা আমাদের মুখটাকে কাঁপিয়ে দেয়। আসলে ভয় তো মানুষের স্বভাবগত। ভয় পাবে না, মানুষ হয়ে জন্মেছি, ভয় পাবো না, এটা হতে পারে না। নানা কারণে আমরা ভয় পাই। ভয় আমাদের স্বভাবগত। তবে এই ভয়টাকে জয় করতে হবে, বরং একটু অন্যভাবে ভাবতে হবে। অন্যভাবে ভাবতে হবে, একটু অন্যভাবে চিন্তা করো। ভাবতে হবে আমরা এই যে নতুন পদ্ধতিতে নতুনভাবে শিখব। এটা তো সত্যি ভালো। নতুনভাবে শিখবো, নতুনভাবে বুঝবো, নতুনভাবে জানবো, একটা নতুনকে আমরা বরণ করে নেব। আর তোমাদের এটাই তো তোমাদের স্বভাব, যে নতুনকে জানা, নতুনকে বরণ করা। পুরাতনপন্থীদের কথা বলছি না আমি, আমাদের মতো যারা পুরাতনপন্থী, আমি যা চলে আসছে, যেভাবে চলে আসছে, যাতে আমি দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে যখন আবার একটা নতুন পদ্ধতিতে যাব, আমাকে একটু বেশি খাটতে হবে, একটু বেশি কষ্ট করতে হবে, মাথা খাটাতে হবে। তাই আমার মতো তো তোমরা নও, তোমরা তো নতুন, আর নতুনরা তো নতুনভাবে জিনিসকে জানতে চায়। আর তোমাদের কাছে তো সবই নতুন, এটা তো তোমরা মানবেই। তোমাদের কাছে পুরনোটাও নতুন আর নতুনটাও নতুন, বরং আমাদের কাছে নতুনটাই একেবারে নতুন। ভয় পেলে আমরাই পাবো। ভয় পাওয়ার ব্যাপারটা আমাদের, তোমাদের না। তোমরা তো ভয় পাচ্ছ কেন, আশঙ্কিত হচ্ছ কেন? আমাদের বরং প্রত্যেকটা ক্লাসকে, আমাদেরকে মানে আমাদের মতো শিক্ষকদের প্রত্যেকটা ক্লাসকে আরও জোর দিতে হবে, আরও জোর দিতে হবে, সময় দিতে হবে। আর তোমাদের নতুন করে জোর দেওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু ছাত্রছাত্রীদের 4টে বছরের প্রতিটি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটা একটু কষ্টের। 9, 10, 11, 12, এই 4টে বছরের 2টো করে যে সেমিস্টার হবে, 2টো করে সেমিস্টারে যে পরীক্ষা নেওয়া হবে, বলা হচ্ছে পরীক্ষাকে মানে এক্সামকে যে গুরুত্ব দেওয়া হবে, সেই পরীক্ষাটাকে তোমাদেরকেও গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ফাঁকি দেওয়াটা একটু কিন্তু কমে গেল। আর এখন ফাঁকি দিলে তো এই আমার মতো অবস্থা হবে। আমাকে যদি বোঝো তাহলে বুঝতে পারবে যে আমার মতো অবস্থা হবে। কিন্তু আগে ফাঁকি দিয়েছি, তাই এখনও যে দিন রাত পড়ছি, মানে পড়তে পড়তে পাগল হয়ে গেলাম। বুঝতেই পারছো, কোনো দিন পড়াশোনা করতে ইচ্ছেই করতো না, আর এখন পড়া ছাড়া কোনো কথাই নেই। একেই তো বলে স্বপ্নভঙ্গ। আমার তো স্বপ্নভঙ্গ হয়েছে। আমি চাই তো আমার মতো যেন তোমাদেরও কারোর না স্বপ্নভঙ্গ হয়, সবার নিজের স্বপ্ন পূরণ হোক। তার জন্য ফাঁকি দেওয়ার রাস্তাটা একটু কমে গেল। ফাঁকি খুব বেশি দিও না, এখন ফাঁকি দিলে পরে ফাঁকেই পড়তে হবে। তাই নতুনকে মেনে নাও, একটু এগিয়ে চলো, নতুনকে সাথে নিয়ে এগিয়ে চলো। দেখো, কোনো টেনশনই নেই। এই আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বলে রাখি, আর মনে পড়ল যে বাঙালি ভূত শাসনতন্ত্র থেকে বেরোতে অনেকটাই সময় নিয়ে নেয়। বাঙালির ভূত শাসনতন্ত্র থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ক্লাস 11-এর পাঠ্য, নাম হচ্ছে কর্তার ভূত। তো এই কর্তার ভূত গল্পে কর্তামশাই মারা গেছেন, কিন্তু তিনি দেশবাসীর ঘাড়ে ভূত হয়ে চেপে আছেন। বোঝো, কর্তামশাই মারা গিয়েও দেশবাসীর ঘাড়ে চেপে আছেন ভূত হয়ে। আর ভূত শাসনতন্ত্রে রাজ্যবাসী ভূতগ্রস্ত হয়ে, সবাই ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে আছে। নতুনকে গ্রহণ করতে তাদের
মন কেমন যেন অজানা আশঙ্কায়, নানা কারণে ভীত, সন্ত্রস্ত। না জানি এই ভূতকে, কর্তার ভূতকে যদি আমরা ঘাট থেকে ঝেড়ে ফেলে দিই, তাহলে আমাদের নতুনের তত্ত্বাবধানে, নতুনের আন্ডারে আমাদের কতখানি অসুবিধা হবে, জীবন কোথায় তোলপাড় হয়ে যাবে। না বাবা, অন্যভাবে ভাবতে পারি না। তার থেকে যে ভূত আমাদের উপর চেপে আছে ওটা চেপে থাকুক। আর আমরা তো আমাদের ওই বিছানার চাদরটাকে শুধু টান টান করে পাল্টাই, তাই না? আমরা বাঙালিরা ভাবো বিছানার চাদরটাকে টান টান করে সুন্দর করে পরিপাটি করে পাল্টাই, কিন্তু বিছানার তলাটা কোনো দিন দেখেছো? বিছানার তলাটা, তোষকের তলাটা একবার দেখো। তোষকের তলাতে কত জিনিসপত্র, কত কাগজের টুকরা, ছিঁড়া ছাড়া কত কাগজের টুকরো। কত দিন তোমরা পরিষ্কার করেছো? করনি। আমরা পরিষ্কার করতে সময় পাই না, হয়তো সময় পেলেও হয়তো ওই আলসেমি কুড়েমি করে আমরা পরিষ্কার করি না। কত কাগজের টুকরো টাকা পড়ে রয়েছে, ওই ইলেকট্রিকের বিল, পেপারের বিল, তারপরে হচ্ছে মুদিখানার বিল, তারপরে হয়তো ওই কোনো দিন এই জিনিসটা কিনেছিলাম, প্রেশার কুকার, তারপরে টিভি, এটা ওটা, তার বিল, এইগুলো সব ঢোকানোই আছে। তাহলে এগুলোকে আমরা কিন্তু যত্ন করে রেখে দিয়েছি একবার বিছানার তলায় ঢুকিয়ে, কোনো দিন তুলেও দেখি না, খুলেও দেখি না। দরকারি মনে করে এগুলো ফেলিও না। ফেলতে গিয়ে কতবার রেখে দিয়েছি। হ্যাঁ, যদি কাজে লাগে বাবা, হয়তো কাজে লাগবেও না, তবুও কিন্তু একবারে জঞ্জালের পাহাড় করে দিয়েছি বিছানার নিচে। কিন্তু ভালো থাকতে গেলে তো, সুস্থ থাকতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একটু আলসেমি, একটু কুড়েমি আমাদের ভাঙতে হবে। দীর্ঘদিন পর সেটা এখন ভাঙার সময় এসেছে। তাহলে এখন কিন্তু দীর্ঘদিন পর সেটা ভাঙার সময় এসেছে। এই 4 বছর যদি ভালোভাবে মন দিয়ে যত্ন করে পড়ো, তাহলে পরবর্তীতে আমি বলছি কোথাও কেউ তোমাদের আটকে রাখতে পারবে না। কে আগে পড়েছো, ফাঁকি দিয়েছো, কে পড়োনি, কতখানি ফাঁকি দিয়েছো, ওটা নিয়ে এখন ভাবারই দরকার নেই। এই যে 4টে বছর, যতই ফাঁকি দিয়ে আসুক না কেন, এই যে 4 বছর 9, 10, 11, 12, এই 4 বছরে যে বিপুল একটা বারুদ নিয়ে তোমরা নিজেদেরকে তৈরি করবে, বারুদ ঠেসে নেবে বারুদ দিয়ে। তো সেই যে বারুদ মানে বুঝতেই পারছো, এখানে হচ্ছে নিজেকে জানার, নিজেকে তৈরি করার শিক্ষার উপাদান। তো সেই বারুদ দিয়ে নিজেকে যে তৈরি করবে, তার নতুন যে সিস্টেম, সেই সিস্টেমে সেটাই তোমাকে উচ্চশিক্ষার প্ল্যাটফর্মে একবারে শক্তিশালী বোমার মতো বিস্ফোরণ ঘটিয়ে দেবে। মানে নিজের জীবনের যে সেরাটা, সেই সেরাটা কিন্তু ছিনিয়ে আনতে সাহায্য করবে এই 4টে বছরের পাওয়া গুরুত্ব, 4টে ক্লাসের পাওয়া গুরুত্ব। বিরাট বড় স্বপ্ন পূরণ করে দেবে। সেই স্বপ্ন পূরণের হাত থেকে কেউ তোমাদের আটকে রাখতে পারবে না। তোমরা করবেই, স্বপ্ন পূরণ করবেই, করতেই হবে। আরও একটা কথা এই জাতীয় শিক্ষানীতিতে গুরুত্ব পেয়েছে, সেটা বলে রাখি, সেটা হলো মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষাতেই পঠন পাঠন করতে পারবে, মাতৃভাষাতে পড়াশোনা করতে পারবে। এটা কিন্তু সত্যি প্রশংসনীয়, এটা সত্যি একবারে হাততালি দেওয়ার মতো। ছোট থেকে তোমরা ভেবে দেখো যে ছোট থেকে যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি, যে ভাষাতে আমরা ভাবি, যে ভাষাতে আমরা চিন্তা করি, সেই ভাষা মাঝে অবহেলিত হয়েছে। এখন এটা যদি গুরুত্ব পায় বা গুরুত্ব পাবে, এটা গুরুত্ব পেলে কিন্তু আমাদের মতো সবাই কিন্তু কতখানি উপকৃত হব, দারুণভাবে উপকৃত হব। আমরা তো ব্যাপারটা সত্যি আমাদের কিন্তু ভাবতে ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। আমাদের ব্যাপারটা ভাবতে হবে ভালো করে। আমরা তো মাতৃভাষায় যেভাবে ভাবি, যেভাবে চিন্তা করি, যেভাবে ভাবতে পারি, সেইভাবেই যদি আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি, তাহলে বিশ্বের যে কোনো মানুষের, যে কোনো ভাষার মানুষের কান কিন্তু আমরা কেটে দিতে পারি। আমরা বাঙালিরা কিন্তু সারা বিশ্বে বড় বড় জায়গায়, বড় বড় পদে বসে রয়েছি। তাহলে তো মাতৃভাষায় শিক্ষা লাভ করেই তো সেটা সম্ভব হয়েছিল বা হচ্ছেও। তাই মাতৃভাষায় যদি শিক্ষা লাভের ব্যাপারটা গুরুত্ব পায়, এই যে আঞ্চলিক প্রাদেশিক ভাষা,
তাহলে তো এটা দারুণ সিদ্ধান্ত, এটা রীতিমতো হাততালি দেওয়ার মতো, তালিয়া। এখানে একটা ব্যাপার, খুব ভালো সিদ্ধান্ত এটা, সত্যি। কিন্তু তোমরা কতখানি পাবে, তোমরা এর সুফলটা, এর ভালো দিকটা কতখানি লাভ করতে পারবে এই মুহূর্তে, সেটাও আমি ঠিকমতো বলতে পারছি না। তবে তোমাদের ক্ষেত্রে সম্ভাবনা কম। তবে সিদ্ধান্তটা দেখো, সিদ্ধান্তটা বলছে যে সম্ভবত এই যে 11-12, এই 11-12 তো 3টে করে স্ট্রিম আছে, আর্টস, কমার্স, সায়েন্স। তো এখন থেকে এই যে 11-12 এই 3টে করে স্ট্রিমের আর বিভাজন থাকছে না, এই ভাগটা থাকছে না, সব যেন এক হয়ে যাচ্ছে। তার মানে সায়েন্স, কমার্স আর আর্টস এর এই যে ভাগটা মনে হয় কিন্তু তুলে দেওয়া হচ্ছে। সায়েন্সের স্টুডেন্টরা এবং আর্টসের স্টুডেন্টরা, তারা কেউ সায়েন্স নিয়ে পড়ছে, তারা এখন থেকে তাদের যে কোনো পছন্দের সাবজেক্ট নিতে পারবে। তার মানে কেউ সায়েন্স নিয়ে ভর্তি হলো, সায়েন্স নিয়ে ভর্তি হয়েও তার মনে হলো আমার ইতিহাসটা ভালো লাগতো, এখন সায়েন্স নিয়ে পড়ছি, ইতিহাস নিয়ে আর পড়তে পারবো না, কিন্তু সে কিন্তু ইতিহাসটাও নিতে পারে, মানে আর্টসের সাবজেক্টও নিতে পারে। আবার কেউ আর্টস নিয়ে পড়ছে, কিন্তু তার আবার ধরো বায়োলজিটা খুব পছন্দের, কিন্তু সে সায়েন্স নিয়ে পড়ছে না বলে বায়োলজি রাখতে পারছে না, তাহলে এখন থেকে সে আর্টস নিয়ে পড়লেও সে বায়োলজিটাও কিন্তু রাখতে পারবে। এইভাবে তার পছন্দের সাবজেক্টগুলো সে নিতে পারবে। তাহলে আর্টসের স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের স্টুডেন্ট আর্টসের সাবজেক্ট, আর্টসের স্টুডেন্ট কমার্সের সাবজেক্ট, কমার্সের স্টুডেন্ট সায়েন্স বা আর্টসের কোনো সাবজেক্টও নিতে পারবে। এই রকমভাবেই স্ট্রিমটাকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এটা আমি যেটুকু বুঝেছি, যতটুকু বুঝেছি সেটা তোমাদের সঙ্গে ভাগ করলাম। তো এই সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে আর কিন্তু কোনো বাধা থাকছে না। এটা তো সত্যিই খুব ভালো হলো। আমার কথাটা তোমাদের আমি বলি যে আমার সায়েন্স কঠিন লাগতো, তাই আর্টস নিয়ে পড়েছি, কিন্তু আমার আবার লাইফ সায়েন্স বায়োলজিটা কিন্তু খুব ভালো লাগতো। বায়োলজিতে কত কী আছে, বায়োলজিতে লাইফ সায়েন্সে কত কিছু জানার আছে। হ্যাঁ, সব সাবজেক্টেরই জানার আছে, তবে একটু বেশি সায়েন্সের সাবজেক্টে একটু বেশি ইন্টারেস্ট পেতাম এই লাইফ সায়েন্স বায়োলজিতে। তো আমার খুব ইচ্ছে হতো আমি আর্টস নিয়ে পড়লেও আমার যেন বায়োলজিটা বা সায়েন্সটা, এই লাইফ সায়েন্সটা আমি রাখতে পারি। কিন্তু কত কী জানার আছে, আমার তো সত্যি খুব ভালো লাগতো। হ্যাঁ, 9-10 হয়তো খুব একটা ততখানি বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে যখন আরও একটু পরিণত হলাম, তখন কিন্তু ওই লাইফ সায়েন্সের নানা ব্যাপার কিন্তু বেশ ইন্টারেস্টিং আমার কাছে। আরও জানার জন্য আরও মানে খুব ভালো লাগতো, আরও জানার জন্য আমি কিন্তু উৎসাহিত হতাম যে কীভাবে জানবো, কীভাবে ক্লাস করব, কীভাবে বন্ধুদের কাছ থেকে যারা সায়েন্স নিয়ে পড়তো তাদের কাছে কিন্তু শুনতামও, জানতামও নানা ব্যাপার নিয়ে। বেশ ভালো লাগতো। তো আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং ছিল, কিন্তু চাইলেও তো সুযোগ ছিল না, না, কারণ আর্টস নিয়ে পড়েছি। তো একদিন এরকম হয়েছে কি যে জানার জন্য বন্ধুদের সঙ্গে চুপি চুপি ঢুকেও পড়েছি সায়েন্সের ক্লাসে। হ্যাঁ, একদিন ক্লাস করব, পেছনে বসে আছি, কিন্তু বলে দিয়েছে বন্ধুগুলো তো ছিল সেরকম, বন্ধু তো সেরকমই হয়, বুঝতেই পারো তোমরা। বলে দিয়েছে একজন, বাস, আর স্যার ওই মেয়েদের সামনে কান ধরে হিড়ির করে বের করে দিয়েছে। খুব খুব প্রেস্টিজ একবার পাংচার করে দিয়েছিল। কিন্তু আমার কিন্তু সায়েন্সের এই লাইফ সায়েন্সটা করতে খুব ভালো লাগতো। তো এইরকম যদি আমি লাইফ সায়েন্সটা এখন যদি স্টুডেন্ট হতাম আর লাইফ সায়েন্সটা নিতে পারতাম, তাহলে তো দারুণ ব্যাপার হতো। এখন কিন্তু তোমাদের কাছে সেই সুযোগটা আসছে। পছন্দের সাবজেক্ট বাদ দিতে পারো, আবার অপছন্দের সাবজেক্টটা বাদ দিতে পারো, আবার পছন্দের সাবজেক্টটা নিতেও পারো। যাই হোক, অপছন্দের সাবজেক্ট তো কেউ বাদ দেবেই, পছন্দের সাবজেক্টেই নেবে। তাহলে অপছন্দের যেটা ভালো লাগে না সেই সাবজেক্টটা বাদ দিয়ে দাও, আর পছন্দের সাবজেক্টটা নাও। এই নেওয়ার অপশানটা কিন্তু তোমাদের আছে, এটা একটা দারুণ ব্যাপার। তো এরপরে আরেকটা ব্যাপার বলা হচ্ছে এখানে এই শিক্ষানীতিতে, যে এই যে অনার্স, এই যে কলেজে যে অনার্স নিয়ে পড়তে হয়, তো সেই যে স্নাতক অনার্স, সেই অনার্সে 4 বছরের কোর্স কিন্তু থাকছে। মানে 3 বছর ছিল এতদিনে, এখন 4 বছর, এটাকে একটু লেন্দি করা হলো। তবে এটা একটা ভালো দিক যে ধরো কেউ ম্যাথ নিয়ে অনার্স পড়ছে, কেউ হয়তো ফিজিক্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে, সে যদি চায় তার পছন্দের ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করবে, তো ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়াশোনা করতে পারে, তার সাথে সাথে ওই সাবজেক্টটাও নিয়ে পড়তে পারে। তার মানে একটা দারুণ ব্যাপার, একটা রাস্তা খুলে দিল, ভালো একটা দিগন্ত খুলে গেল বলা চলে। এটা তো একটা খুব ভালো দিক। এছাড়া আর একটা ব্যাপার যেটা বলা হয়েছে যে এই শিক্ষায় ক্লাস 12 পর্যন্ত ব্যাপারটাকে কতগুলো স্তরে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই পড়াশোনার ব্যাপারটা কতগুলো স্তরে ভাগ করে নিয়ে চলবে। তার মধ্যে প্রথমে হচ্ছে 5+3+3+4, তার মানে প্রথমে 5,
তারপরে 3, তারপরে 3, তারপরে 4। তো 4 মানে বুঝতে পারছো 9, 10, 11, 12 এটা একটা স্তর ভাগ করা হয়েছে। তারপর 3 মানে কি? 3 মানে হচ্ছে 6, 7, 8। হ্যাঁ, আর তার আগে 3 মানে কত কি? তার আগে 3 মানে 3, 4, 5। তাহলে 3-র আগে 5 বছর, মানে 1, 2 এই 2 বছর, আর তার আগে এই যে প্রি 1 যেটা 1-এর আগে যে 3টে ক্লাস, ওই নার্সারি যে ক্লাসগুলো তোমরা করে এসছো, তো সেদিকে 3টে, তারপরে 1, 2 এটা 5 বছরের, মানে একেবারে প্রথমের স্তরটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে 5 বছরের স্তর থাকবে। তারপরেরটা হচ্ছে 3 বছরের, মানে 3, 4, 5। তারপরে হচ্ছে 3 বছরের 6, 7, 8। তারপরে 4 বছরে মানে 9, 10, 11, 12 এইভাবে 4টে পর্যায়ে ভাগ করে, 4টে স্তরে ভাগ করে পড়াশোনা কিন্তু চলবে। তো এই ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা সমালোচনা এরকম ঝড় উঠবেই। নতুন কিছু যখন আসে তখন কিন্তু আলোচনা যেমন হয়, তার পাল্টা প্রতিক্রিয়াও আসে, হ্যাঁ, বিরূপ প্রতিক্রিয়াও আসে, সমালোচনা আসে, নানা নিন্দা সমালোচনার ঝড় উঠবেই। তো সেই ঝড়ের পরে একটা সিদ্ধান্তে নিশ্চয়ই আসবে। সেই সিদ্ধান্তটা কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য নয়, সেটাও কিন্তু অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময়ের ব্যাপার। তড়িঘড়ি যে এই মুহূর্তে করে দেবে বা করে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, একটু সময় লাগবে। তবে তোমাদের কথায় আমি এখন আসি একদম সব শেষে। তোমাদের কথায় তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে তোমরা যারা এখন 9, 10, 11, 12 পড়া শুরু করে দিয়েছো, 9, 10, 11, 12 উঠে পড়েছো, তাদের কিন্তু সিলেবাসকে পাল্টে দেওয়া, নতুনভাবে এই যে পদ্ধতিটা আসছে সেই পদ্ধতিতে সামিল করার সম্ভাবনা খুব কম, নেই বলাই চলে। বিশেষ করে 10 যারা মাধ্যমিক দেবে আর 12 যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের তো নয়ই, একদমই নয়। তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারা যেভাবে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনা করে যাও নিশ্চিন্তে। কারণ তোমরা কিন্তু নেমেই পড়েছো একটা প্রতিযোগিতায়। ধরো একটা সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় তোমরা সমুদ্রে নেমে পড়েছো এবং অনেকটা তোমরা সাঁতরে পার করে চলেছো। এখন যদি বলা হয় যে না, এখন হচ্ছে এই কম্পিটিশান ক্যান্সেল হয়ে গেল, তোমরা এবার উঠে আসো, আবার নতুন করে শুরু করো, এটা সম্ভব নয়। তো ফলে তোমাদের কোনো চিন্তা নেই। আমার মনে হয় 9 আর যারা 11-এ তাদেরও কিন্তু চিন্তা নেই, তারাও কিন্তু ওই পুরনো পদ্ধতিতেই বোধহয় পড়াশোনা করবে। তারাও 9, 10, 11, 12 তোমাদের চিন্তা কোনো কারণ নেই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমরা শুরু করে দিয়েছো, শুরু করো, পিছিয়ে আসবে না। তোমরা কিন্তু এগিয়ে চলো। যা কিছু সবই নতুন। সম্ভবত যারা এইবারে 8 পাস করে তারপরে 9-এ উঠবে, তাদের জন্য, তাদের উপরেই কিন্তু এই নীতিটা, এই পদ্ধতিটাকে চাপানো হবে। তাই এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, চিন্তা করার কিছু নেই। তোমরা শুধু চোখ কান খোলা রাখো আর নিজের পড়াশোনাকে লক্ষ্য রেখে পড়াশোনাকে ফোকাস করে এগিয়ে যাও। আর আপাতত নানান খবরাখবরের দিকে, নানা আলোচনার দিকে একটু চোখ কান খোলা রাখো, তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে। আর একেবারে ঠিকঠাক সিদ্ধান্ত এরপরে কী হচ্ছে কী না হচ্ছে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই চিন্তা করার কোনো কারণ নেই। ব্যাপারটা আমি মনে হয় বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। সব শেষে আমি আরেকটা কথা বলেই শেষ করছি, সেটা হচ্ছে আমার চাকরি পাওয়ার আগে এই চাকরির ব্যাপার সংক্রান্ত একটা অভিজ্ঞতা। তো ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে এই যে আগে কিন্তু স্কুল সার্ভিস ছিল না, স্কুল সার্ভিস কমিশন ছিল না। এভাবে পরীক্ষার মাধ্যমে আমাদের স্কুলে চাকরিতে আমরা জয়েন করতে পারতাম না, সেরকম ধরনের কোনো সুযোগ ছিল না। তো যখন আমরা কলেজে পড়ছি, যখন আমরা কলেজে পড়াশোনা করছি, সেই সময় শুনলাম যে হঠাৎ করে পুরনো পদ্ধতি তুলে দিয়ে নতুনভাবে পদ্ধতি আনা হচ্ছে। সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, তারপরে কিন্তু যোগ্যতা বিচার করা হবে, যাচাই করা হবে, তারপরে চাকরিতে তাদেরকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তার মানে এটা দেখে শুনে আমরা ঘাবড়ে গিয়েছিলাম কেন? ও এতদিন ধরে তো স্কুলের ম্যানেজিং কমিটি সিলেক্ট করতো যে কাকে টিচার হিসেবে নিয়োগ করা হবে, তাহলে পদ্ধতিটা হয়তো ভালো ছিল। তাও হয়তো ওই একে ধরে ওকে ধরে এইভাবে হয়তো কোনো না কোনোভাবে এর সাহায্য নিয়ে ওর সাহায্য নিয়ে চাকরি পাওয়াও যেতে পারতো। এখন তো বিশাল ব্যাপার হয়ে গেলো, এত পড়াশোনা করতে হবে, কম্পিটিশানে আসতে হবে, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত স্টুডেন্টের সঙ্গে কম্পিটিশান করতে হবে। খুব কষ্টের, খুব কঠিন ব্যাপার। চাকরি আর পাবো কি না কে জানে। কিন্তু ধারণাটা সত্যি পরে কিন্তু বদলে গেল। পড়াশোনা করলে, নিজেকে তৈরি করলে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্টুডেন্টের মাঝখানেও তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, তুমি কিন্তু
সেরা, তুমি কিন্তু চাকরিটা ছিনিয়ে আনতে পারবে। যেটা আমি করেছি সেটা তোমরাও পারবে। তাই নতুন পদ্ধতিতে যা ছিল সেখান থেকে নতুন পদ্ধতিতে কি হবে, পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে আসলে ক্ষতি হবে কি লাভ হবে, হয়তো বা লাভই হবে, ভালোই হবে। তাই আপাতত তোমরা ফোকাস সামনে রাখো, রেখে এগিয়ে যাও।